প্রধান 10টা দেশ যেখানে সবচেয়ে বেশি ধর্ষণ হয় এটার মধ্যে একটা মুসলিম দেশ নেই। যদি আমাদের ধর্মটা কোনো কাজে না আসতো এগুলো ঠেকানোর ক্ষেত্রে, তাহলে মুসলিম দেশগুলো ধর্ষণের ক্ষেত্রে আগে থাকতো, অন্তত প্রথম 10টা দেশের মধ্যে একটা থাকতো। ইসলামে মৃত্যুদণ্ডের শাস্তি অনেক সহজ হয়, তাকে হত্যা করা হয়, এক কোপে মেরে ফেলা হয়, কিন্তু একজন ধর্ষকের শাস্তি একটা ভয়াবহ লেভেলে নিয়ে যাওয়া হয়। একজন বয়স্ক প্রাপ্তবয়স্ক বিবাহিত লোক যদি ব্যভিচার করে, ধর্ষণ করে, ইসলামী শরিয়ায় তার কঠোর শাস্তির ব্যবস্থা আছে। কঠোর শাস্তি বলতে এটা দৃষ্টান্ত রাখে এমন শাস্তি। মানুষ যদি খুন করে তার শাস্তি হলো তার মাথা ফেলে দেওয়া, কয়েক সেকেন্ডের মধ্যে তার মাথা ফেলে দিলে তার রূহ চলে যায়। কিন্তু প্রাপ্তবয়স্ক ধর্ষকদের শাস্তি ইসলামী শরিয়ায় হলো তাকে অর্ধেক পুঁতে ফেলে পাথর মারা। জনগণ তাকে পাথর মারবে, সে ধীরে ধীরে মারা যাবে। এই যে আসিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে দুইজন ধর্ষক, এরা দুইজনে বিবাহিত, তো তাদের শাস্তি হলো তাদেরকে জনসম্মুখে অর্ধেক পুঁতে ফেলতে হবে, অর্ধেকটা মাটির নিচে গাড়ায় দিতে হবে, এরপর তাদের উপরে পাথর মারা হবে। স্বাভাবিক এই টাইপের পাথর মেরে তাকে হত্যা করলে এটা কিন্তু 1-2 দিনও লেগে যেতে পারে তার মৃত্যু হতে হতে। এটাকে দৃষ্টান্ত হয়ে যাবে। আসিয়ার ঘটনাটা হলো আমাদের সমাজ যে কাঠামোগতভাবে ভেঙে পড়তেছে এটার প্রমাণ। এইটা আমাদেরকে আবারও দেখায় দিচ্ছে যে আমরা আমাদের সামাজিক কাঠামো, আমাদের ধর্মীয় কাঠামোগুলোকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। ধর্মীয় কাঠামো বলতে আমি কোনোভাবে বলতেছি না একজন হুজুর হয়ে গেলে, একজন মাদ্রাসায় পড়লেই ঠিক হয়ে যাবে। গত 2-1 দিনে এই ধরনের ঘটনাও আসছে যে ইমাম সাহেবের দ্বারা আক্রান্ত হয়েছে। আমরা যদি সমাজ কাঠামো ঠিক না করতে পারি, শুধু ধর্মীয় জ্ঞান দিয়ে কাজ হবে না। এই আসিয়ার ক্ষেত্রে তো ধর্ষণটা কোনোভাবে তার পোশাকও না, কোনোভাবে তার পর্দাও না। এদেরকে অন্তত 1-2টা শাস্তি, হয়তো আন্তর্জাতিকভাবে এটাকে খুব নেগেটিভলি দেখবে, দেখুক না, 1 মাসের মতো শাস্তি, ওদের বিচার শেষ করে শাহবাগে বা বাইতুল মুকাররমে এদের শাস্তি দেওয়া হোক। যাদের শক্তি আছে এরা দেখবে, টেলিভিশনে প্রচার না করুক, অন্তত সব মানুষ দেখুক, ভিডিও করে ছেড়ে দেখ। এটা অপরাধীদের মধ্যে আতঙ্ক তৈরি হোক, যে ধরনের কাজ করলে আমার অবস্থা তেমন। আমাদের অনেকেই ইসলামী জ্ঞান রেখেও কাজ করতেছে। এই আজকে বিকৃত ধর্ষণের অন্যতম প্রধান কারণ হলো পশ্চিমা কালচার, পর্নোগ্রাফি, এগুলো প্রধানতম কারণ। নেশা একটা প্রধান কারণ, সামাজিক কাঠামো ভেঙে পড়া এটা অন্যতম প্রধান কারণ, রাষ্ট্র বিচার ব্যবস্থা সঠিকভাবে কাজ না করা এটা প্রধানতম কারণ। আসিয়ার ইস্যুটা আবার চলে যাবে। আফসোস হলো মানে এই চলে যাওয়ার পর আসিয়ার কথা আর কেউ মনে রাখবে না। আমাদের এখন উচিত হলো, আমি ব্যক্তিগতভাবে বলি, আসিয়ার নামে নতুন আইন চাই। আমি মনে করি আমাদের এখানে বড় কাজ, আমরা এই বিষয়ে না আলাপ করি না। আমাদের মাদ্রাসাগুলোতে হোক, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মসজিদগুলোতেই আলাপ আছে যে বাচ্চাদের দিকে, নারীর দিকে একটা অশ্লীল জিনিস যে কত ভয়াবহ, ব্যভিচারের আলোচনা নাই। প্রতিটা মসজিদে, প্রতিটা মিম্বর থেকে আলাপ দরকার। ইসলামী অ্যাক্টিভিস্ট ওলামারা এখানে এই কিস্সা কাহিনী আর কত বলবেন? ওলামারা আর এগুলো সময়ের দায়িত্ব তো। এখানে কিস্সা কাহিনী, সুরালো বক্তব্য আর কত দরকার না এখন এই আলাপগুলো করার। কোথায় আলেমা ওলামাদের কয়টা ওয়াজ আছে যে ধর্ষণের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নেই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইনসাফ আড্ডালাপের আজকের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বাংলাদেশে হঠাৎ বেড়ে চলা ধর্ষণ ইস্যু নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ইনসাফ সম্পাদক সৈয়দ মাহফুজ খন্দকার স্যার। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কেন হঠাৎ ধর্ষণ বেড়ে চলছে? এর পিছনে প্রধানতম কারণ কি হতে পারে? ধন্যবাদ জিকরুল্লাহ। প্রথমত হলো, বাংলাদেশে হঠাৎ করে ধর্ষণ বেড়ে যায়নি। এটা বাংলাদেশে ধর্ষণের মাত্রা একই রকম প্রায় বেশ কয়েক বছর যাবত। তো এটি হঠাৎ বেড়ে যাওয়া না, এটি বিশেষ ঘটনা, আসিয়ার ঘটনা, যেটা মানুষকে নাড়া দিচ্ছে। তো এই জন্য অন্যান্য ধর্ষণের ঘটনাগুলো এখন আলোচনায় আসতেছে। তো এটা মোটেও এমন না যে হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে। বাংলাদেশে দুর্ভাগ্যজনক গত কয়েক বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি ধর্ষণের মতো যেই জিনিসগুলো আমাদের সমাজে ছিল না এক সময়, এগুলো হঠাৎ করে বেড়ে গেছে, বেড়ে চলছে। তো এই ক্ষেত্রে কারণ তো অনেকগুলোই আছে। আমরা একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে এই ধরনের ঘটনা ঘটার কথা না, এবং আমরা যদি আমাদের অতীত দেখি এই ধরনের ছিল না। এগুলো গত মানে 1-1.5 দশকের মধ্যেই এটা অনেক গুণে বেড়ে গেছে। প্রথমত আমাদের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং সামাজিক কাঠামো, ধর্মীয় যে সমাজের মধ্যে ধর্মীয় একটা প্রভাব থাকে, এগুলো কমে যাওয়া এর প্রধানতম কারণ। দেখো, আমরা যদি দেখি যে পৃথিবীতে ধর্ষণ সবচেয়ে বেশি কোথায় হয়, পৃথিবীতে
প্রধান 10টা দেশ যেখানে সবচেয়ে বেশি ধর্ষণ হয় এটার মধ্যে একটা মুসলিম দেশ নেই। আচ্ছা, তো বরং ইউরোপের দেশ সুইডেন আছে, যেটা স্বপ্নের দেশ অনেকের কাছে। দক্ষিণ আফ্রিকা আছে, এটা অনেকের কাছে স্বপ্নের দেশ। যারা পশ্চিমা মূল্যবোধের উপরে তৈরি দেশগুলো, মানে দক্ষিণ আফ্রিকা 1 নম্বরে আছে। কিন্তু দক্ষিণ আফ্রিকা যদিও আফ্রিকার দেশ, কিন্তু এটা মানে এটা সবাই জানে এটা মূলত পশ্চিমা মূল্যবোধের উপরে তৈরি হওয়া দেশ। এটা পশ্চিমারা এখানে শাসন করছে দীর্ঘ সময়, নেলসন ম্যান্ডেলা হয়ে। এটা খুব বেশি দিন হয় নাই যে এখান থেকে পশ্চিমাদের শাসন ব্যবস্থা পরিবর্তন হয়েছে। আর বাকি অনেকগুলো দেশেই এখানে আফ্রিকার দেশ, কিন্তু প্রধান দেশের 10টা দেশের মধ্যে একটা মুসলিম দেশও নাই। তো এটা একটা প্রমাণ যে ধর্মীয় মূল্যবোধ বা ইসলামী মূল্যবোধ থাকলে ধর্ষণের মাত্রা কমে, ধর্ষণের ধরন কম হয়। আর আমাদের দেশে এই জিনিসটা আগে একেবারেই এই টাইপের ছিল না। হয়তো মানে বছর 2 বছর এরকম একটা ঘটনা ঘটতো। এখন এটা একটা ভয়াবহ লেভেলে চলে আসছে। এবং যে আসিয়ার যে কেসটা, এটা কিন্তু আরেকটা লেভেল। মানে একটা হলো ধর্ষণ বাড়ছে, এটা আমাদের সমাজ ব্যবস্থার সমস্যার ফসল, এটা তো একটা আছেই। আর যেটা ভয়াবহ সেটা হলো আসিয়ার সাথে যেটা ঘটছে। দেখো, আমাদের সমাজ একটা সময় সামাজিক কাঠামোগুলো এমন ছিল যে কেউ যদি একটা মানে মেয়ের দিকে তাকায় কেউ শীষ দিত, কেউ যদি একটা মানে এমন আপত্তিকর আচরণও করতো, এটার জন্য তাকে একঘরে না মানে সমাজচ্যুত হতো। তাদের পরিবার, তার পুরো বংশ এক ধরনের এমন মানে এটা বয়কটের মতো, সামাজিক বয়কটের মতো হতো। তো সেই সমাজটা এখন পরিবর্তিত হয়েছে, যেখানে এখন ধর্ষণের মতো ঘটনা প্রায় শোনা যাচ্ছে। ধর্ষণের পাশাপাশি ব্যভিচার হচ্ছে, যেটা সম্মতিতে। আমরা তো একটা পার্ট নিয়ে আলাপ করতেছি যেটা জবরদস্তিমূলক, আরেকটা হলো সম্মতিতে হচ্ছে। তো আর আসিয়ার ঘটনাটা হলো আমাদের সমাজ যে কাঠামোগতভাবে ভেঙে পড়তেছে এটার প্রমাণ। আসিয়ার বয়স 7 থেকে 8 বছর, মানে একেবারেই বাচ্চা শিশু। সে তার আপন বোনজামাই এবং পিতৃতুল্য বোনের শ্বশুরের দ্বারা আক্রান্ত হয়েছে। এইটা খুবই চিন্তাজনক একটা বিষয়। কারণ সাধারণত ধর্ষণগুলো আমাদের সমাজে হয় চোর ডাকাত, গুন্ডা পান্ডা, যেগুলো সন্ত্রাসী, এরা কিছু ধর্ষণের ঘটনা এদের দ্বারা ঘটে থাকে, এটা অ্যাক্সিডেন্ট। কিন্তু এখন যেটা হয়েছে আসিয়ার ক্ষেত্রে, প্রথমত সে ঘরের মধ্যে অনিরাপদ হয়েছে, একেবারে মানে আত্মীয় স্বজনের মধ্যে অনিরাপদ হয়েছে। দ্বিতীয়ত এই ঘটনাটা ঘটাইছে মানে একটা বাচ্চা ছেলের উপরে বাচ্চা মেয়ের উপরে ঘটনাটা ঘটানো হয়েছে, এবং তারা তার আপন দুলাভাই এবং দুলাভাইয়ের বাবা মানে বোনের শ্বশুর। বিষয়টা এমন যে বাবা এবং ছেলে মিলে মানে তার পুত্রবধূর বোনকে এবং নিজের ওয়াইফের ছোট বোনকে, বাচ্চাকে, শিশুকে ধর্ষণ করতেছে। তো এইটা একটা সাইকো, একটা মানসিক বিকারগ্রস্তের সর্বোচ্চ লেভেল। এটা সাধারণ না, মোটেও এটা সাধারণ না। এটা এই জন্যই সম্ভব হয়েছে যে আমাদের সমাজে গত কয়েক বছর যাবৎ বিকৃত যৌনতা ভয়াবহ লেভেলের ছড়ায় পড়ছে। যে আলাপটা আমাদের যে আলাপটা থেকে আমরা নিজেকে দূরে রাখতে চাই, আমরা এই আলাপটা করি না। দেখো, এই জিনিসগুলো তখন হয় যখন সমাজের মধ্যে যৌনতাটা এমন একটা জায়গায় চলে যায় যে সে এটা যে কোনোভাবে করতে চায়। বেশ কিছু রিপোর্টে দেখা গেছে এই ধরনের ধর্ষণগুলোর সাথে বড় অংশটা হলো সমাজে মানে আমাদের বাজারে যেসব যৌন উত্তেজক ঔষধ পাওয়া যায় এগুলো সেবনের ফলে এ ধরনের ঘটনা ঘটে। নেশা জাতীয় দ্রব্য গ্রহণের ফলে এ ধরনের ঘটনাগুলো ঘটতেছে। তো এই জিনিসগুলো মানে এইটা আমাদেরকে আবারও দেখায় দিচ্ছে যে আমরা আমাদের সামাজিক কাঠামো, আমাদের ধর্মীয় কাঠামোগুলোকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। ধর্মীয় কাঠামো বলতে আমি কোনোভাবে বলতেছি না একজন হুজুর হয়ে গেলে, একজন মাদ্রাসায় পড়লেই ঠিক হয়ে যাবে। গত 2-1 দিনে এই ধরনের ঘটনাও আসছে যে ইমাম সাহেবের দ্বারা আক্রান্ত হয়েছে।
আমরা যদি সমাজ কাঠামো ঠিক না করতে পারি, শুধু ধর্মীয় জ্ঞান দিয়ে কাজ হবে না। মানে যে ধর্ষকগুলো ওই আসিয়াকে ধর্ষণ করছে, এরা কি জানতেছে না এটা পাপ? হ্যাঁ, তো একজন হুজুর মানে তার আর এর মধ্যে জানার মধ্যে কোনো পার্থক্য নাই। মানে একটা ইমাম সাহেব কীভাবে করলো এটা কোনো বিশেষ বিষয় না। কারণ এটা যে খারাপ জিনিস, সেটা রাষ্ট্রীয় আইনে খারাপ, এটা ধর্মীয়ভাবে খারাপ, এটা হুজুর হওয়া লাগে না, এটা সবাই জানে। তো এইটা হলো আমাদের ওই যে আমাদের কাঠামোটা ভেঙে পড়ছে। এটা একজন ইমাম সাহেবও একই কাজ করতেছে, একজন সাধারণ মানে বোনের শ্বশুর যা বাবার মতো, বিশেষ করে একটা বাচ্চা মানে আসিয়ার কাছে তো একটা বাচ্চা বাবার মতোই ছিল। মানে একটা অবশ্য বোনের শ্বশুর মানে বুদুলাভাই এরা তো ইসলামী শরিয়ায় এদের সাথে কঠোরভাবে পর্দা করতে বলা হয়েছে, কিন্তু এটা তো ওর তো বয়সও হয় নাই। কারণ বিকৃত রুচিটা এমন জায়গায় চলে গেছে, এদের মানসিক বিকার এই জায়গায় চলে গেছে যে বাচ্চাটা এদের কাছে নিরাপদ না। তো যাই হোক, মানে মূল বিষয় হলো আমাদের এই সমাজে এই ধরনের ভয়াবহ অপরাধ বেড়ে যাওয়ার কারণ হলো আমাদের সমাজ ব্যবস্থাটা এবং ধর্মীয় কাঠামোটা ভেঙে পড়ছে। আমরা ধর্মটাকে ঠিক সেভাবে সমাজ পর্যন্ত পৌঁছে দিতে পারতেছি না, শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ আছে। এবং এই জিনিসগুলো যে মানে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতেছি না যে এই ধরনের বিষয়গুলো ঠেকাতে হলে কীভাবে আমরা ঠেকাবো, এটার জন্য আমাদের কোনো প্ল্যান নাই। তো এতে করে এই জিনিসগুলো বাড়তেছে, সেটা একজন শিক্ষকের দ্বারা হচ্ছে, পরিবারের লোকদের দ্বারা হচ্ছে। তো আমরা যদি দৃষ্টান্ত স্থাপন করতে পারতাম, রাষ্ট্র যদি এই ধরনের মানে কেন মুসলিম রাষ্ট্রগুলোতে ধর্ষণের হার কম? কারণ মুসলিম রাষ্ট্রগুলোতে তুলনামূলক কম এই জন্য যে এইখানে ধর্ষণের ফলাফল খুব ভয়াবহ হয়, ধর্ষণের শাস্তি অনেক ভয়াবহ হয়। প্রধান 10টা দেশের মধ্যে মুসলিম দেশ না থাকার অন্যতম প্রধান কারণ এটা, যে এখানে যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি এমন পর্যায়ের হয় যে তার মানে সামাজিকভাবে সে বিচ্ছিন্ন হয়ে মানে একেবারে অপদস্থের শিকার হয়, তাকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হয়। তা আমরা মানে আমাদের যদি এই জায়গায় আমরা এটাকে ঠেকাতে চাই, এটা থেকে মুক্তি চাই, তো আমাদের ওই কাঠামোটাতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে এবং প্ল্যান নিতে হবে এটা নিয়ে। আচ্ছা, বাংলাদেশ তো হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে একটা, প্রায় আমরা যদি ধরি 90% মুসলমানের দেশ। তো এই ক্ষেত্রে বাংলাদেশের যে আইন ব্যবস্থা আছে, বিচার প্রণয়নের বিষয়টা আছে, কার্যক্রম আছে, এটা ধর্ষণ ঠেকাতে কতটা কার্যকরী এবং হচ্ছে এর জন্য আপনি কোনো সংস্কার চান কিনা? না, ধর্ষণ ঠেকাতে আইন বাংলাদেশে যে ধরনের আইন আছে, ধর্ষণের আইন যথেষ্ট কঠোর আছে, এটার প্রয়োগটা ঠিক সেই অর্থে হচ্ছে না। মানে পরিস্থিতি তো বদলাচ্ছে, মানুষের মধ্যে বিকৃত রুচি বাড়তেছে, সে পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে, অনেক রকম আজে বাজে জিনিস দেখতেছে, এবং চাইল্ড পর্নোগ্রাফি এটাও আমাদের মানে এই স্মার্টফোনের কারণে এটাও, যদিও এটা মানে সহজলভ্য না, কিন্তু তারপরও মানুষের কাছে পৌঁছে যায়। তো এই কারণে মানুষের আইনটা ওরকম হওয়া জরুরি যে আইন মানুষের অপরাধ করতে গেলে দুইটা জিনিস মানুষকে ঠেকায়, 2-3টা জিনিস। একটা হলো ধর্মীয় জ্ঞান, তার ভয় তৈরি হয় যে আমার ধর্ম এটাকে আমাকে কী ধরনের শাস্তি, সে পরকালে শাস্তির বিষয় চিন্তা করে, সামাজিক বিষয়গুলো চিন্তা করে, বিচারের বিষয়গুলো চিন্তা করে, বিবেকের বিষয়টা তো আছেই। তো এইখানে ধর্ষণ ঠেকাতে হলে যেমন সামাজিক কাঠামোতে পরিবর্তন দরকার, আমাদের সামাজিক কাঠামোটাকে আরও সচেতন করা, বাচ্চাদেরকে নিরাপদ রাখার ব্যাপার থেকে শুরু করে একটা মানুষকে মানে সচেতন করে তোলা। পাশাপাশি ধর্ষণের যে আইন, তুমি যে বিষয় বলছো যে ধর্ষণের আইন ক্ষেত্রে ইসলামপন্থী একটা মুসলিমদের দেশ, যেহেতু এটা ইসলামী কান্ট্রি তো বলা যায় না, এটা কি ইসলামী আইন অনুযায়ী চলে না, কিন্তু মুসলিমদের দেশ এটা। তো এখানে এমন শাস্তি করা উচিত যেটা মানুষের মধ্যে প্রভাব তৈরি হয়। আগেই দরকার ছিল না হয়তো, মানে অনেকে বলবে যে আগের যে আইন এটা দিয়ে তো চলতো, কিন্তু আগে এ ধরনের বিকৃত মানসিকতার ছিল না। তো যেহেতু এখন এটা হচ্ছে, এমন আইন করা, বিশেষ করে ইসলামী আইনের ক্ষেত্রে খুব স্পষ্ট যে ইসলামী আইন এই ধরনের
অপরাধীদের শাস্তি এমন লেভেলে দেয় যে শাস্তিটা মানুষকে দৃষ্টান্ত হয় মানুষের মধ্যে। যেমন একজন বয়স্ক প্রাপ্তবয়স্ক বিবাহিত লোক যদি ধর্ষণ করে, ব্যভিচার করে, ধর্ষণ করে, ইসলামী শরিয়ায় তার কঠোর শাস্তির ব্যবস্থা আছে। কঠোর শাস্তি বলতে এটা দৃষ্টান্ত রাখে এমন শাস্তি। যেমন মানুষ যদি খুন করে তার শাস্তি হলো ইসলামী শরিয়ায় তার মাথা ফেলে দেওয়া। এটা তার হয়তো 8-10 মিনিট বা 2-4 মিনিটের মধ্যে কাজটা হয়ে যায়। বিশেষ করে 1 মিনিট মানে 2-4 মিনিট, এটা কয়েক সেকেন্ডের মধ্যে তার মাথা ফেলে দিলে তার রূহ চলে যায়। কিন্তু প্রাপ্তবয়স্ক ধর্ষকদের শাস্তি ইসলামী শরিয়ায় হলো তাকে অর্ধেক পুঁতে ফেলে পাথর মারা। এটা তার একটা লম্বা সময় লাগে কিন্তু তার মৃত্যু হতে, এবং জনগণ মারবে এই পাথরটা, জনগণ তাকে পাথর মারবে, সে ধীরে ধীরে মারা যাবে। এটা কত মানে ভয়াবহ এটা। এই যে আসিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে 2জন ধর্ষক, এরা 2জনই বিবাহিত, মানে তার ভগ্নিপতি এবং ভগ্নিপতির বাবা দুজনই বিবাহিত। তো তাদের শাস্তি হলো তাদেরকে জনসম্মুখে অর্ধেক পুঁতে ফেলতে হবে, অর্ধেকটা মাটির নিচে গাড়ায় দিতে হবে, এরপর তাদের উপরে পাথর মারা হবে। তো স্বাভাবিক এই টাইপের পাথর মেরে তাকে হত্যা করলে এটা কিন্তু 1-2 দিনও লেগে যেতে পারে তার মৃত্যু হতে হতে। এটাকে দৃষ্টান্ত হয়ে যাবে পৃথিবীবাসীর কাছে। বাংলাদেশের মানুষ যখন এটা দেখবে, সাধারণ যতই বিকৃত মানসিকতার হোক, সে যখন দেখবে যে হত্যা মানে ধর্ষণের শাস্তিটা এমন, তার মাথার মধ্যে এটা ঘুরবে যে এই অপরাধটা আমি করে ফেলতেছি, এটা শাস্তি এমন হবে। তো এই কাজগুলো যদি করা যায়, যদি আইনটাকে এইভাবে সাজানো যায়, এটা নিয়ে অনেকে আবার আপত্তি করবে, বর্বর আইন বলবে যে এটা তো খুবই বর্বরতা। তো ইসলামে যে প্রতিটা জিনিসকে খুবই সুচিন্তিতভাবে দেওয়া হয়েছে, এখন এটার একটা বড় প্রমাণ। ধর্ষণের শাস্তি কিন্তু ভয়াবহ এখনও আছে, কিন্তু সেটা এই লেভেলে যায় নাই। এই লেভেলে না যাওয়ার কারণে আজকে আমাদের ধর্ষণ কাণ্ডগুলো আমরা ঠেকাতে পারতেছি না। ইসলামে মৃত্যুদণ্ডের শাস্তি অনেক সহজ হয়, হত্যার শাস্তি অনেক সহজ তুলনামূলক, তাকে হত্যা করা হয়, এক কোপে মেরে ফেলা হয়। কিন্তু একজন ধর্ষকের শাস্তি একটা ভয়াবহ লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, এমন মানে কেউ দেখলে তার মস্তিষ্ক সাপোর্ট দেওয়ার কথা না পরবর্তীতে এটা করা। তো অবশ্যই রাষ্ট্র যদি মনে করে, এটা তো মানে অনেকটা কল্পনার মতো হবে, মৃত্যুদণ্ড করে এটা হয়তো সবাই মিলে রাজি হবে, কিন্তু ইসলামী শরিয়ায় যেভাবে বলছে, ইসলামী আইনে যেভাবে বলা হয়েছে এরকম ধর্ষকদের শাস্তি এমন হওয়া চাই, এটা যদি কার্যকর করা যায়, আমার বিশ্বাস যে আমরা আসিয়ার মতো ঘটনাগুলো আমাদের আর দেখতে হবে না ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা অনেক সময় দেখতে পারি যে রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় পার্কে মেয়েরা খোলামেলা চলাফেরা করে, তার মাধ্যমে কি ধর্ষণের মাত্রাটা বাড়ে কিনা, অথবা এর থেকে পরিত্রাণের উপায় কি? এ বিষয়ে আপনি কি বলবেন? যে পোশাকের বিষয়টা দেখো, এটা আবার একটা ভিন্ন বিষয় হয়, মানে পোশাকের কারণেই কেউ ধর্ষণের শিকার হচ্ছে, এইটা মানে এটা হয়, কিন্তু এটা প্রকাশও হয় না। যারা পোশাকের কারণে ধর্ষণের শিকার হয় তাদের মধ্যে একটা মৌনসম্মতিও থাকে, কিন্তু শুধুমাত্র ধর্ষণের কারণেই মানে পোশাকের কারণে কেউ ধর্ষণের শিকার হচ্ছে এরকম না। এটা হলো সমাজ কাঠামো। আসিয়ার পোশাক পরার বয়সই হয় নাই, মানে তার তো পর্দার তো দূরের কথা, তার শরীরের গঠনই তৈরি হয় নাই। পোশাকের কারণেই একমাত্র ধর্ষণ বাড়ে না। অবশ্যই আমাদের সমাজে যে ধরনের আগে যে কালচার ছিল, এটার পরিবর্তন হওয়ার কারণে এর প্রভাব আছে। পোশাকের যারা ধর্ষণের শিকার হয়, অবশ্যই পোশাকে কিছু মানুষকে তো উস্কে দেয় ধর্ষণের ক্ষেত্রে, কিন্তু সেটা ওই ধর্ষণের শিকারেরাও ঠিক সে অর্থে এটাকে নিয়ে আর করে না। এটা একটা লম্বা আলোচনা বিষয় হবে। অনেকে আবার এটাকে আমরা যদি বৈধতা মনে করবে না। আমরা কোনো পরিসংখ্যান শোনাই আপনাকে, বেশ কিছুদিন আগে করা যৌন নিপীড়নের শিকার প্রায় সহপাঠী থেকে 56% হচ্ছে। এইটা যৌন নিপীড়ন আর ধর্ষণটা ভিন্ন জিনিস। যৌন নিপীড়নটা এইটা আবার পোশাক আশাকের একটা বড় রাখে। এখন যৌন নিপীড়ন তো এটাও যে মানে একসাথে পড়তেছে, তো এইখানে একসাথে এটা একটা অন্য আলাপ যে আমি অশ্লীল পোশাক পরবো, মানে ওদের যারা যৌন নিপীড়নের মানে এই যে ইস্যুগুলো যে কারণে ঘটতেছে, সে খুবই আকর্ষণীয় পোশাক পরবে, মানে যেন নজর লাগে, সে বিশেষ অঙ্গগুলোকে দেখাবে।
কিন্তু কেউ যদি তাকায় থাকে সে বলবে যে আমার দিকে তুমি তাকালা কেন। মানে সে পড়তেছে যেন, সে বলতেছে যে আমাকে যেন হট লাগে, সেক্সি লাগে, এরকম বলে এগুলো। মানে একজন আধুনিক সমাজ, মানে আমাদের যে পশ্চিমা কালচারে প্রভাবিত যে সমাজ ব্যবস্থা, এখানে বলতেছে তোমাকে দেখতে খুব হট লাগতেছে, তোমাকে দেখতে খুব সেক্সি লাগতেছে। তো সে এটা খুশি। এখন এই অবস্থায় যখন কেউ আবার বলে তাকে এই কথাটা বা তার দিকে এ ধরনের তাকায়, সে যেটা চাচ্ছে লাগুক, এটা তাকালে সে এটাকে আবার যৌন নিপীড়ন হিসাবে নিচ্ছে। ওটা ভিন্ন জিনিস। ওই ধর্ষক, ওরা ধর্ষণের শিকার হলে এরা খুব একটা মানে প্রতিবাদ জানাতেও আসে না, এরা অনেকটা এদের সম্মতি থাকে, এটা ভিন্ন জিনিস। আমরা পোশাকের কারণে বা সহপাঠীদের যৌন নিপীড়নের শিকার হওয়া, এইটা একটা ভিন্ন বিষয়। কিন্তু এখন যে ধর্ষণের ঘটনাগুলো ঘটতেছে, ধর্ষণটা শিশু ধর্ষণ হোক বা অনেক সময় গ্রামে বা শহরেও হচ্ছে, গাড়ির মধ্যে হচ্ছে, এগুলো আমাদের সমাজ কাঠামো, ধর্মীয় ব্যবস্থাপনা সঠিকভাবে মেনে না চলার কারণে হচ্ছে। এইটা এক জিনিস, আরেকটা হলো যৌন নিপীড়ন, সেটা আরেক জিনিস, দুইটা এক না। এই আসিয়ার ক্ষেত্রে তো ধর্ষণটা কোনোভাবে তার পোশাকও না, কোনোভাবে তার পর্দাও না। অবশ্যই সামাজিকভাবে এটা দায় ছিল, সামাজিকভাবে এরকম মানে নিশ্চয়ই এরকম পশুর মতো একজন শ্বশুর এবং স্বামী যে আছে, এটা আগে থেকে আরও সচেতন হওয়া দরকার ছিল। এইটা সামাজিক কাঠামো, এটা দোষ না, মানে এটা এমন না যে তার বোনের দোষ। মানে আমাদের কাঠামোটাই আরও সচেতন হওয়া, যে আমাদের কাউকে বিশ্বাস করে না। আমাদের সমাজে কয়জনকে মানে বাচ্চারা কি আসলে সেফ? আমাদের সমাজে তো এগুলো নিয়ে আলোচনাও হয় না। আমাদের বাচ্চারা তো কোনো না কোনোভাবে যৌন নিপীড়নের শিকার হয় পরিবারগুলোতে, সেটা ছেলে বাচ্চা হোক, মেয়ে বাচ্চা হোক। তা আমরা গুড টাচ ব্যাড টাচ বাচ্চাদের বুঝাই না, বাচ্চারা জানেই না যে কীভাবে ছোঁয়াটা সঠিক কোনটা বেঠিক। এক সময় যৌনতা অনেক সিক্রেট বিষয় ছিল, এখন তো সহজ হয়ে গেছে। তো এই বিষয়গুলো বাচ্চাদের শেখানো হয় না, এতে করে নির্যাতন অনেক বাড়তেছে, মানে নিপীড়ন এক ধরনের বাড়তেছে। আর ধর্ষণের মতো এগুলো তো এগুলো আবার ভিন্ন বিষয়। এটা সামাজিক কাঠামো, ধর্মীয় কাঠামোতে মানে বড় ধরনের, ধর্মীয় কাঠামো বলতে ধর্মের প্রয়োগ, ধর্মীয় মানে ইসলামে সর্বোচ্চ সুন্দর বিধান দেওয়া আছে। ইসলামিক বাচ্চা শিশুদেরকেও তার দুলাভাই কিংবা দুলাভাইয়ের বাবার কাছে ধারে কাছে যাওয়ার সুযোগ নাই। এগুলা আমরা তো এই কাঠামোগুলো মানতেছি না সঠিকভাবে। খোলামেলা যে চলাফেরা আছে, ড্রেস আপের বিষয় আছে, এটাকে আপনি ধর্ষণের একটা কারণ বলে মনে করেন? অবশ্যই এটা একটা মানে যৌন নিপীড়নের কারণ। আমি ধর্ষণটাকে বলবো না এখানে, মানে ধর্ষণটা এটা একটা ওই লেভেলে চলে যায়। ওটা ধরো যৌন নিপীড়নের যারা শিকার হয়, মানে যৌন নিপীড়ন বলতে একটা মানুষ যাচ্ছে, তার দিকে তার ওড়না ধরে টান দেওয়া অথবা শীষ দেওয়া, তাকে মানে ভুল মানে খারাপভাবে টাচ করা, ওইটাও যৌন নিপীড়ন। চেষ্টা করা যৌন নিপীড়ন মানে যে ধরনের হয়, ধর্ষণটা একেবারে যেটা সিরিয়াস কেস, ওইটা ভিন্ন। পোশাকের কারণে যৌন নিপীড়নের শিকার হয় অনেকেই। তো এখন এটা আবার পশ্চিমা কালচারে এটাকে, এবং অবশ্যই আমাদের সমাজে যে মানে পোশাক না, শুধু সামাজিক ব্যবস্থাপনার যে সঠিক জিনিসটা না থাকার কারণে এটা হচ্ছে। যে মুসলিম দেশগুলোতে তো কম, এটা বোঝাই যায়। মুসলিমদের যদি আমাদের ধর্মটা কোনো কাজে না আসতো এগুলো ঠেকানোর ক্ষেত্রে, তাহলে মুসলিম দেশগুলো ধর্ষণের ক্ষেত্রে আগে থাকতো, অন্তত প্রথম 10টা দেশের মধ্যে একটা থাকতো। মানে এটার কারণ হলো আমাদের সমাজে ধর্ষণটা মানে এটা যে কঠিন অপরাধ, এটা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে সব দিকে কঠিন অপরাধ, এটা মানুষের কাছে প্রতিষ্ঠিত হয় নাই সেভাবে। এটা ধর্মীয়ভাবে হোক, সামাজিকভাবে হোক, মানুষের কাছে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারলে মানুষ ভয়ে, ধর্মের কারণে এগুলো থেকে বেঁচে থাকবে। ব্যভিচার হয় না তো আমাদের, মানে যৌন নিপীড়নের শাস্তি নিয়ে কোথায় ধর্মীয় আলোচনা হয় নাকি? কোথায় হয়? আমাদের মসজিদগুলোতে এই আলোচনা তো হচ্ছে না যে কোনো একটা মানে একজন নারীর দিকে, মানে তাকে টাচ করা, একটা বাচ্চার দিকে খারাপ দেওয়া, এগুলা যে বড় ধরনের অপরাধ, এই কথা কোথায় হচ্ছে আমাদের সমাজে? এই আলাপ তো হচ্ছে না। তো আলাপগুলো যত বাড়ানো যাবে ইনশাল্লাহ এটা কমে আসবে। কিন্তু এবং আইনের প্রয়োগ এখন মানে একটা ধর্ষণ কাণ্ড হয়েছে, কিছুদিন আলাপ হয়েছে, তার বিচার কখন হচ্ছে শেষ নাই। 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর চলতেছে, 10 বছর চলতেছে, একটা তড়িৎ শাস্তি হতো 1 মাসের মধ্যে। মানে রাষ্ট্র সর্বোচ্চ
শ্রম দিয়ে রাষ্ট্র সাক্ষী করে 1 মাসের মধ্যে তাকে ফাঁসি দিয়ে ফেলতো। বুঝলাম তারা প্রকাশ্য শাস্তি দেবে না, ইসলাম যেভাবে বলছে, ফাঁসি দিয়ে ফেলো, প্রকাশ্য না দেখ, গোপনে দেখ, টেলিভিশনগুলোতে প্রচার করুক ভালোভাবে, যে লাইভ না দেখা, কিন্তু ওর যে ধর্ষকের যে ধর্ষণ হয়েছে এটা মানুষের মধ্যে আসিয়ার ইস্যুটা থাকতে থাকতে কাজটা করে ফেলুক। আসিয়ার ইস্যুটা যেমন এখন মানে টেলিভিশনে তাদের ইয়ের মধ্যে আসতেছে, এরকম ধর্ষকের যখন শাস্তি হবে তখনও যেন মিডিয়া এরকম আলোচনায় থাকে, তখনও যেন শাহবাগে, শাপলায়, বাইতুল মোকাররমে মানুষ দাঁড়ায়, খুশি উদযাপন করে একজন ধর্ষকের শাস্তি হয়েছে, তাহলে হবে। আমাদের তো কালচারটাই আমরা এভাবে দাঁড়াতে পারতেছি না। আমাদের স্বেচ্ছাচারী, আমাদের ওই ব্রিটিশদের আমলের যে আইন ব্যবস্থা একটা লক্কর ঝক্কর চলতেছে, অন্যায় যেমন হয় শাস্তিটা তেমন হওয়া চাই। এটা যেমন একটা ভয়াবহ রকমের অপরাধ, এটা একটা ধর্ষণ না, এটা নর্মাল ধর্ষণ না, তো এটা তো ভিন্ন কিছু, এ ধরনের কল্পনা করা যায় না। এটা একটা পশুর মতো আচরণ। তো একটা পশু মতো ওরা যেমন আচরণ করছে, ওদেরকে এই ধরনের পশুর মতো আচরণ করা হোক। এদেরকে অন্তত 1-2টা শাস্তি, হয়তো আন্তর্জাতিকভাবে এটাকে খুব নেগেটিভলি দেখুক না, 1 মাসের মতো শাস্তি, ওদের বিচার শেষ করে শাহবাগে বা বাইতুল মোকাররমে এদের শাস্তি দেওয়া হোক, প্রকাশ্য শাস্তি দেওয়া হোক। যাদের শক্তি আছে এরা দেখবে, টেলিভিশনে প্রচার না করুক, অন্তত সব মানুষ দেখুক, ভিডিও করে ছেড়ে দেখ। এটা মানুষের মধ্যে ওই আতঙ্ক তৈরি হয়ে যাক, অপরাধীদের মধ্যে আতঙ্ক তৈরি হোক, যে ধরনের কাজ করলে আমার অবস্থা তেমন হবে। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পেলাম, যে হচ্ছে রাষ্ট্রের প্রতি আপনার একটা মেসেজ পাওয়া গেল। আমার আরেকটা বিষয় জানার ছিল যে 5 আগস্টে স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পরে দেশ নানাভাবে বিভিন্নভাবে অস্থিতিশীল হয়েছে। তো হঠাৎ করে কিছুদিনের মধ্যেই ধর্ষণটা বেড়ে যাওয়া কি রাজনৈতিক কোনো কারণ বলে আপনি মনে করেন? ধর্ষণ বেড়ে যাওয়া রাজনৈতিক কারণ না, ধর্ষণ এগুলো সবসময় হয়। আমরা তো সংবাদের মানুষ, এটা অনেকের কাছে হয়তো মনে হচ্ছে যে খুব ধর্ষণ বেড়ে গেছে, এগুলো সবসময় হচ্ছে। এইটা একটা বড় ঘটনা ঘটছে এবং আমাদের খুব গুরুত্বপূর্ণ কিছু, বিশেষ করে আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই বিপ্লবের অন্যতম নেতা তারেক রেজা সে বিষয়টাকে সামনে নিয়ে আসছে খুব ভালো করে, তার এলাকার ঘটনা এটা। তো এটা সবার মধ্যে আসছে, বিশ্ববিদ্যালয়গুলোতে মানুষ নামছে, এ ধরনের ঘটনা ঘটতেছে। এই ধরনের ঘটনা কম ঘটতেছে না, নিউজই হয় না, কয়টা নিউজ হয়, আমরা প্রতিনিয়ত দেখতেছি এ ধরনের ঘটনা ঘটতেছে। তো এটাকে রাষ্ট্র, ধর্মীয় ব্যক্তি থেকে শুরু করে সাদা মানে একদম সমাজ ব্যবস্থার সাথে যারা যুক্ত, এদেরকে নিয়ে চিন্তা করতে হবে। রাষ্ট্রের এদেরকে নিয়ে বসতে হবে, চিন্তা করতে হবে যে কি করা যায়। আমরা এই ধরনের আমাদের সমাজ কাঠামোদের ছিল না, তো যেহেতু এটা নতুন করে এই ধরনের বর্বরতা আসছে, আমরা এটা ঠেকানোর জন্য কি কি করতে পারি আলোচনা নিয়ে আসুক, চিন্তা করুক, এগুলো নিয়ে শাস্তির ক্ষেত্রে হোক, মানুষকে সচেতন করা হোক। আমার বাচ্চাটাকে, আমার 3টা ভাতিজি, মানে আমার ভাইয়ার মেয়ে আছে, আমার বোনের 2টা মেয়ে আছে, আমি তো এখন আতঙ্কিত, মানে পুরো সময়টা আমার মধ্যে ঘুরতেছে যে আমার বাচ্চারা, মানে আমার পরিবারের সন্তানদের তো ভয় ঢুকে গেছে আমার মধ্যে। তো এই সচেতনতাটা ঢুকানো, মানে আমাদের ভয় না হোক, অন্তত সচেতনতা হতে হবে যে আমরা যখন থেকে আমার বুঝ হয়েছে, আমি তো মানে বাচ্চাদেরকে ওই আত্মীয়দের, নিকট আত্মীয়দেরও কোলে না দেওয়া, মানে সেটা 5 বছরের বাচ্চাই হোক। কারণ ওই মানে এই যে মানে পর্নোগ্রাফিটা এমন অবস্থায় গেছে, এটা তো নর্মাল যৌনতায় নাই। একসময় যৌনতা বিষয়টা ছিল একটা গোপন বিষয়, একটা সিক্রেট বিষয়, মানুষ এটা আলাপ করতো না। এই পশ্চিমা কালচার এটাকে ওপেন করে নিয়ে আসছে, এটাকে সহজ করে দিচ্ছে। এই পর্নোগ্রাফিটা এটাকে এরা অধিকার বলতেছে। এই অশ্লীল ভয়ঙ্করতম অপরাধ যারা মানুষকে করাচ্ছে, চিন্তা তৈরি করতেছে, এদেরকে স্টার বলতেছে, এরা বাংলা স্টার বলে এদেরকে বাংলাদেশে একজন এই ধরনের ইয়েকে আনা হয়েছে, বিশাল অনুষ্ঠান করা হয়েছিল। তো এই মানুষ তো ওর ব্যাপারে ইন্টারেস্ট পায়, এগুলো দেখে মানুষের মধ্যে মানে মনুষ্যত্ব নষ্ট হয়ে যায়। এটা তো ন্যাচারাল না। যৌনতা সবসময় একটা সিক্রেট বিষয় ছিল, এটাকে এমনভাবে মানে অশ্লীলতা যখন জোয়ার চলে আসছে মানুষের মধ্যে, বিকৃত যৌনতা দেখা দিচ্ছে। এটার ফসল এগুলো হচ্ছে। আমার অনেকগুলো প্রশ্নের উত্তরে আপনার কথা অনুযায়ী যেটা বুঝতে পারলাম, ধর্ষণটা হঠাৎ বেড়ে যায় নাই, আগে থেকেই চলে আসছে, এখন হাইলাইট হচ্ছে।
না, এটা একটা ঘটনার কারণে এটা খুব বেশি হাইলাইট হয়েছে আর কি। আচ্ছা, তো আমরা তো হচ্ছে এমন ঘটনা যদি আগেও ঘটে থাকে, ঘটে আসতেছে, আপনি যেহেতু বলেছেন, তো ওই বিষয়গুলো আগে থেকে যদি হাইলাইট হইতো, মিডিয়ায় চলে আসতো, তাইলে তো আজকের এই অবস্থা হতো না। না, হয়েছে, এর আগেও হাইলাইট হয়েছে, কয়েকদিন থাকছে, এরপর আলোচনা শেষ। মিডিয়ায় তো মানে সংবাদের তো আইটেম অনুযায়ী চলবে, আমরা সংবাদের মানুষ, নতুন আইটেম আসলে এটা চলে যাবে, এই আলোচনায় বেশি দিন থাকবে না, মানুষ ভুলে যাবে। আজকে যারাই আবেগ দেখাচ্ছে এরাই ভুলে যাবে। এইটা এখানের দায়িত্ব হলো রাষ্ট্রের, রাষ্ট্র তো ভুলতে পারবে না, রাষ্ট্রের উচিত হলো এগুলো নিয়ে সিরিয়াস হওয়া। রাষ্ট্র যদি না ভুলে এটা কাজ হবে। আর বিশেষভাবে আরও দায়িত্ব হলো ওলামা একরামের, অর্থাৎ এই দেশের 90% মানুষ মুসলমান, তো মুসলিম নেতাদের দায়িত্ব এখানে বড়। কেন একজন ইমাম সাহেব এ ধরনের কাজে যুক্ত হচ্ছে, এটা নিয়ে আমাদের ভাবার দরকার আছে। কিন্তু আমরা যদি শুধু বলি যে না এখানে সব পশ্চিমাদের কালচারের কারণে হচ্ছে, সব পশ্চিমাদের খারাপ পর্দা কমের কারণ হচ্ছে, এই কথা আমাদের বলা উচিত না। আমাদের অনেকেই ইসলামিক জ্ঞান রেখেও কাজ করতেছে, তার মানে কাঠামোর মতো সমস্যা আছে, সে তার ইসলামিক জ্ঞান থাকার পরেও সে কাজ করতেছে, মানে আমাদের কাঠামো, আমাদের আরও সচেতন হইতে হবে, আমাদের ব্যবস্থাপনা আরও স্ট্রং করতে হবে, আমাদের ধর্মীয় শিক্ষাটাকেও আরও মানুষের কাছে এমনভাবে পৌঁছে দিতে হবে যেন তার মধ্যে এই জিনিসগুলো কাজ করে। এই জায়গাগুলো যদি আমরা না করি, আমরা শুধুমাত্র ইস্যুভিত্তিক কাউকে মানে দোষারোপ করে করে সমাধান হবে না। হ্যাঁ, অবশ্যই এতে কোনো সন্দেহ নাই যে যৌন নিপীড়ন, যেটা ইপটিজিং বা মানে অশ্লীল আচরণের কারণ, একটা বড় কারণ হলো পোশাক আশাক কালচার। তো এবং এই আজকে বিকৃত ধর্ষণের অন্যতম প্রধান কারণ হলো পশ্চিমা কালচার, পর্নোগ্রাফি, এগুলো প্রধানতম কারণ। নেশা একটা প্রধান কারণ, সামাজিক কাঠামো ভেঙে পড়া এটা অন্যতম প্রধান কারণ, বিচার ব্যবস্থা সঠিকভাবে কাজ না করা এইটা প্রধানতম কারণ। এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আমাদের ধর্মীয় স্কলার থেকে শুরু করে আমাদের রাষ্ট্র পরিচালনা যারা আছে সবার উচিত এগুলো নিয়ে এখনই সিরিয়াস চিন্তা করা। আসিয়ার ইস্যুটা আবার চলে যাবে, আফসোস হলো মানে এই চলে যাওয়ার পর আসিয়ার কথা আর কেউ মনে রাখবে না। আমাদের এখন উচিত হলো, আমি ব্যক্তিগতভাবে বলি, আসিয়ার নামে নতুন আইন চাই। আমি আসিয়ান এই আইনের নামেই হোক আসিয়া, একটা যেন এক্সাম্পল হয়। মানুষের টেলিভিশনগুলো, পত্রিকাগুলো, আলোচনা সভা মিছিল মিটিং এই ইস্যুতে হোক, যেন মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকে যায়। তুমি যদি এ ধরনের কাজ করো, তোমার বিরুদ্ধে পুরো দেশ খেপবে, তোমাকে শাস্তি ছিঁড়ে ফেলা হোক, একে গোপনে তাকে শাস্তি দিয়ে ফেললে বা গণধোলাই দিলেও কাজ হবে না, তাকে তার শাস্তিটা একটা দৃষ্টান্ত হোক। দৃষ্টান্তমূলক তো আমরা সব কিছুতে বলি দৃষ্টান্তমূলক, আমরা দৃষ্টান্তমূলক কিছু করি না। শাহবাগে দাবি ওঠার পরে যখন আমার এই নিরপরাধ মানুষদেরকে যুদ্ধাপরাধী বানিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, ওটা কিন্তু মানে সেভাবে প্রচার করা হয়েছে, উল্লাস করা হয়েছে। এই ধরনের এই ভয়ঙ্কর অপরাধীদেরকে এইভাবে এমন শাস্তি দেওয়া হোক, প্রতি মুহূর্ত মানুষ যেন জানে, প্রতি সেকেন্ডে জানে যে এদের শাস্তি কার্যকর করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি সংবাদ মাধ্যমের লোক হিসাবে আমি মনে করি রাষ্ট্রের উচিত সব ধরনের বিরোধকে করে এটাকে একেবারে প্রকাশ্য প্রচার করা। অন্তত আসিয়ার ঘটনাটা, বাকিরা আগামীরগুলো না হয় না করলো। পশ্চিমার অনেক ইস্যু আছে, তারা তো আবার মানে পশ্চিমার কালচার হলো ওরা মৃত্যুদণ্ড দিতে দেবে না। এই ধরনের বিষয়গুলো আর অপরাধীদেরকে উৎসাহিত করে। আমি মনে করি মানুষকে ওলামা ইকরামকেও সচেতন হতে হবে, রাষ্ট্রকেও ভাবতে হবে, সব সমাজপতিদের, সমাজ নিয়ে যারা চিন্তা করে এদেরও ভাবতে হবে। এইভাবেই রাষ্ট্র চলতে পারে না। আমাদের কাঠামো ভেঙে পড়তেছে। আমি আমার পরিবার নিয়ে আতঙ্কিত, আমি আমার পরিবারের বাচ্চাদেরকে নিয়ে আতঙ্কিত। আমি জানি যে আমাদের মানে সারা দেশের এখন যারাই এই ঘটনাগুলো দেখতেছে তাদের বাচ্চাদের নিয়ে আতঙ্কিত। কার কাছে নিরাপদ? বোনের শ্বশুর একটা এত ছোটো বাচ্চার সাথে এই ধরনের কাজ করতে পারে? তো মানে এটা রুচির কোন লেভেলে গেছে? এটা কোন লেভেলের মানুষ হতে পারে? এটা কি মানুষ? এরা কীভাবে সমাজে আসছে? মানে আমরা কোন সমাজে আছি এখন? আমরা কোন সমাজ ব্যবস্থার মধ্যে আমরা এখনও আছি যে সমাজে একটা বাচ্চার সাথে এই ধরনের কাজ করতে পারে বাপ ছেলে একসাথে মিলে? এগুলো মানে এটা
আমাদের এখনই ভাবতে হবে, ভয়ঙ্কর মানে সিরিয়াস ভাবতে হবে। এটা ন্যাশনাল ইস্যু, এটা নিয়ে ওই আন্দোলন করে আমরা শাস্তি দেবো এইসব বলে লাভ নাই। এগুলো খুবই সিরিয়াস ভাবতে হবে। আগামীতে যারা ক্ষমতা, এখন তো একটা অস্থায়ী সরকার ক্ষমতায় আসছে, আগামীতে যারা ক্ষমতায় আসবে সবার এই শুধু চিকিৎসা করলাম করলাম এরকম না, আমি আসি পাশে এরকম না, এটা ভয়াবহ। এটা আরও ঘটবে, ঘটতেছে। এগুলো অনেকে পরিবারের কারণে এগুলো প্রকাশ্য আনে না, এগুলো ভয়াবহ লেভেলে চলে যাচ্ছে। আমাদের আরও ভাবতে হবে এগুলো নিয়ে। আপনি যে বিষয়টা বলেছেন যে আমরা কিছুদিন পর বিষয়টা ভুলে যাই, তো এই বিষয়টার জন্য আমরা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকি, আমাদের দর্শকদের মধ্যে বড় সংখ্যক একটা শক্তি আছে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তো তাদের উদ্দেশ্যে তারা এই বিষয়টাকে কিভাবে জিয়ে রেখে তার একটা শেষ পরিণতি করবে? বাস্তবতা হলো অনলাইনের দুনিয়াটা ভয়াবহ। এইটা তুমি ধরো, তুমি একটা জিনিস স্ক্রল করতেছো, তুমি খুশি সংবাদ দেখলা যে অমুকে বিয়ে করছো, তুমি হাসলা। একটু পরে দেখলা যে অমুকের মা মারা গেছে, তুমি কাঁদলা। একটু পরে আবার একটা ফানি ভিডিও দেখলা, তুমি হাসলা। কখনো তুমি খেয়াল করি একটা মানুষ মোবাইল স্ক্রল করতেছে, তার দিকে কিছুক্ষণ একটা ক্যামেরা তাক করে রাখিও 10 মিনিট, তো সে দেখবা তার এক্সপ্রেশনের মধ্যে কান্না হাসি এই মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই আধুনিক যুগে এই জিনিসটা অনেক কঠিন। এইটাকে অনেক দিন জিয়ে রাখা যাবে না, বরং দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়া হোক, এই দাবি করতে হবে। দ্রুত মানুষ যেন ভুলে, আবার আসিয়ার মতো একটা আমাদের এক বোন, এক সন্তান এই ধরনের আক্রান্ত হবে, তখন আমরা আবার সচেতন হব। এই সচেতনতার কাজ নেই। রাষ্ট্রের কাজ হলো রাষ্ট্র এটাকে মনে রাখতে হবে। আর ওলামাদের কাজ, আমি মনে করি ওলামাদের এখানে বড় কাজ। আমরা এই বিষয়ে নিয়ে আলাপ করি না। আমাদের মাদ্রাসাগুলোতে হোক, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মসজিদগুলোতে এই আলাপ আছে যে বাচ্চাদের দিকে, নারীর দিকে একটা অশ্লীল জিনিস যে কত ভয়াবহ, ব্যভিচারের আলোচনা নাই। জেনা মানে সমাজকে বুঝে বলা যে একটা চোখের হেফাজত, এগুলো মানে এই আলাপগুলো এখন অনেক বেশি দরকার। প্রতিটা মসজিদে, প্রতিটা মিম্বর থেকে আলাপ দরকার। ইসলামী অ্যাক্টিভিস্ট ওলামারা এখানে এই কিস্সা কাহিনী আর কথা বলবেন ওলামারা? আর এগুলো এর দায়িত্ব তো। এখানে কিস্সা কাহিনী, সুরালো বক্তব্য আর কত দরকার না এখন এই আলাপগুলো করার? কোথায় ওলামাদের কয়টা ওয়াজ আছে যে ধর্ষণের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা নিতে হবে, নারীর প্রতি নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে? হ্যাঁ, নারীরকে পশ্চিমারা যেভাবে পণ্য বানাচ্ছে এটার বিরুদ্ধেও বলেন। নারীর ব্যাপারে যে এইখানে শুধু না ওই হুজুরদের মানে নারী অন্যায় করলে পিটানো যাবে এই আলাপের মধ্যে আমরা সীমাবদ্ধ কেন? নারীর অধিকার আপনি আলাপ না করে, এখন যখন আপনি নারীর অধিকার নিয়ে আলাপ না করবেন, আমাদের সমাজে যখন ওলামারা করে না, তো শাহবাগীরা যখন বলে যে নারীর অধিকার চাই, আরও সাধারণ মানুষও ওইদিকে দৌড় দেয়। নারীর যে ইসলামে অধিকার দিছে, কী ধরনের অধিকার দিছে এই আলাপ আছে নাকি? একজনের মানে একজন নারীকে ধর্ষণ করলে তার ধর্ষকের শাস্তি কী ধরনের হয়, এই আলাপ কোথায় আমাদের? তো আমাদের ওলামা একরাম, ইসলামিক স্কলার, এবং শুধু যে ধর্ষণ তা না, এটা তো একটা বিশেষ ব্যভিচারের অনেক রূপ আছে। সমাজ কাঠামোর মধ্যে অশ্লীলতা ছড়াইয়া দেওয়া, অশ্লীল যৌনতা, যেগুলো ইলিগাল যৌনতা, এগুলো সবগুলো নিয়ে আমাদের কথা বলা উচিত। এবং এগুলো নিয়ে সব ওয়াজ মাহফিল থেকে শুরু করে সভা, সেমিনার, রাষ্ট্র, সব জায়গায় এগুলো নিয়ে আলাপ তুললে ইনশাল্লাহ আমরা মানে আমি জানি না কখন এগুলো বন্ধ হবে, কিন্তু আলাপ আমাদের এখনই তুলতে হবে। দেরি হয়ে গেছে অলরেডি, আমাদের এখনই ফিকির করতে হবে। মানে আমাদের একদম ব্যক্তি থেকে নিয়ে আমাদের পরিবার, আমাদের সমাজ, সবগুলো সাইড থেকে আপনি যেটা বলছেন যে সবগুলো সাইড থেকে যখন আমরা আওয়াজ তুলব, সচেতন হব, তখনই এটা সম্ভব প্রতিরোধ করা ইনশাআল্লাহ। স্যার, আজকের গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা শুরু থেকে শেষ অবধি অনেকগুলো বিষয় জানতে পেরেছি, অনেক দায়িত্ব জানতে পেরেছি, কার কি দায়িত্ব। আশা করছি সে বিষয়ে সবাই পদক্ষেপ গ্রহণ করবেন। রাষ্ট্রীয় পক্ষ থেকে যেই দায়িত্বগুলো আছে, আজকে যে আলোচনা হলো সেই অনুসারে আশা করছি পদক্ষেপ গ্রহণ করা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।